এবার নতুন এমপিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, আপনি আসছেন মাল কামাতে, সোজা হিসাব। এমপি হওয়ার জন্য কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছেন। প্রথম ইনভেস্ট করেছেন নমিনেশন কিনতে, এরপর নিজের দলের কর্মী সমর্থকদের কিনতে। এখানে মিনিমাম 20 থেকে 25 কোটি টাকা চলে গেছে। এখন আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া। মাল কামাতে আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছেন, প্রথম ইনভেস্টমেন্ট করেছেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। ঠিক এভাবেই চরম রাগ ও ক্ষোভ ঝেড়েছেন তিনি। আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিও তাই। গভীরভাবে লক্ষ্য করলে বাংলাদেশের রাজনীতিতে ঠিক এই বিষয়টি বারবার ঘুরে ফিরে ঘটে। চলুন খোলস ছেড়ে আসল চিত্রটা দেখে নেওয়া যাক। রুমিন ফারহানার এই মন্তব্যটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির আঁতুড়ঘর সবখানেই এখন এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। কোনো প্রকার রাগঢাক ছাড়াই তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের মূল উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরেছেন। তার এই সরাসরি অভিযোগ প্রমাণ করেছে যে রাজনীতি এখন আর জনসেবার কোনো পবিত্র মঞ্চ নয়, এটি পুরোপুরি একটি লাভজনক কর্পোরেট ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে একজন প্রার্থীকে শুরুতে নমিনেশন বা দলীয় টিকিট পেতেই কোটি কোটি টাকা লগ্নি বা ইনভেস্ট করতে হয়। এরপরেই আসে দলের নিজস্ব কর্মী এবং ভোটারদের ম্যানেজ করার পালা। সব মিলিয়ে 15 থেকে 20 কোটি টাকার বিশাল এক প্রাথমিক বিনিয়োগ করতে হয় এখানে। এরপর যখন তিনি নির্বাচিত হয়ে সংসদে বসেন, তখন তার মূল টার্গেট আর জনসেবা থাকে না, বরং শুরু হয় সেই লগ্নি করা টাকার বহুগুণ, অর্থাৎ কয়েকশো কোটি টাকা সুদে আসলে তুলে নেওয়ার এক ভয়ঙ্কর মিশন। এবার আসা যাক এর পেছনের বিশ্লেষণে। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল ইকোনমির ভাষায় বর্তমানে এই ব্যবস্থাকে বলা হয় কমার্শিয়ালাইজেশন অব পলিটিক্স, অর্থাৎ রাজনীতির বাণিজ্যিকীকরণ। একই সাথে এই বিষয়টিকে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদের একটি চরম রূপ হিসেবেও আখ্যা দেওয়া যায়। যখন একটি দেশের নির্বাচনী ব্যবস্থায় মেধা, সততা, যোগ্যতা, জনসমর্থনের চেয়ে টাকার জোর সবচেয়ে বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন সেই জনপ্রতিনিধিদের আর সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতাই থাকে না। তাদের একমাত্র দায়বদ্ধতা থাকে ওই বিনিয়োগ করা টাকার প্রতি। তারা নির্বাচিত হন ব্যবসা করার জন্য, নিজেদের আখের গোছানোর জন্য। রুমিন ফারহানার এই মন্তব্য মূলত বাংলাদেশের পুরো নির্বাচনী ব্যবস্থা, নমিনেশন বাণিজ্য এবং রাজনৈতিক অবক্ষয়ের দিকে একটি বিশাল আয়না ধরেছে। এই আয়নায় যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা সাধারণ নাগরিকের জন্য অত্যন্ত ভীতিকর। তাহলে দিন শেষে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? রাজনীতির মাঠ এখন আর সাধারণ মানুষের নেই, এটি এখন কোটিপতিদের ইনভেস্টমেন্ট গ্রাউন্ড বা বিনিয়োগের মাঠে পরিণত হয়েছে। রুমিন ফারহানার এই 15 থেকে 20 কোটি টাকা বিনিয়োগ করে শত শত কোটি টাকা নেওয়ার যে তত্ত্ব, এটাকে অর্থনীতির ভাষায় বলা যায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা লগ্নির উপর মুনাফা। যদি বিশ্বের যে কোনো বৈধ ব্যবসার দিকে তাকানো যায়, তবে দেখা যাবে কোনো ব্যবসাতেই 5 বছরের এত বড় বিশাল অঙ্কের বা কয়েকশো গুণ প্রফিট মার্জিন থাকে না। কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন এমন এক ম্যাজিক চেরাগে পরিণত হয়েছে, যেখানে ঘষা দিলেই হুবহু করে টাকা বেরিয়ে আসে। এই যে শত কোটি টাকা তুলে নেওয়ার টার্গেট, এটা আসলে কোথা থেকে আসে? আকাশ থেকে তো আর এই টাকা পড়ে না। এই টাকা আসে মূলত রাষ্ট্রের কোষাগার থেকে, জনগণের ট্যাক্সের টাকা থেকে। একজন সংসদ সদস্য যখন নির্বাচিত হয়ে আসেন, তখন তিনি আর আইন প্রণেতা বা ল মেকার থাকেন না। তিনি পরিণত হন স্থানীয় উন্নয়নের অঘোষিত ঠিকাদার বা কন্ট্রাক্টরে। এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের ভবন নির্মাণ থেকে শুরু করে টিআর, কাবিখা, প্রতিটি সরকারি বরাদ্দের উপর একটি নির্দিষ্ট পার্সেন্টেজ বা কমিশন ধার্য করা থাকে। আর এভাবেই ওই 15 কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ খুব দ্রুতই 100 কোটি টাকার বিশাল মুনাফায় পরিণত হয়ে যায়। শুধু কি সরকারি বরাদ্দের কমিশন? টাকার পাহাড় গড়ার জন্য আরও অনেকগুলো অদৃশ্য পথ রাজনীতিতে খোলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো স্থানীয় পর্যায়ের নিয়োগ বাণিজ্য। স্কুল, কলেজ, মাদ্রাসা বা স্থানীয় সরকার কাঠামোগুলোতে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের একটি বিশাল প্রভাব থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় মেধা বা যোগ্যতার কোনো মূল্যায়ন না করেই শুধুমাত্র টাকার বিনিময়ে অযোগ্য লোকদের চাকরি দেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিরা তাদের অনুগত একটি বিশাল বাহিনী বা সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেটগুলো এলাকার জমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ, খাস জমি ইজারা এবং টেন্ডারবাজির মতো কাজগুলোর অত্যন্ত সুকৌশলে পরিচালনা করে। আর এই পুরো প্রক্রিয়াটির ছায়া হিসেবে কাজ করে ওই জনপ্রতিনিধির ক্ষমতা। জনগণের সেবা করার জন্য যে চেয়ারটি দেওয়া হয়েছিল,
সেই চেয়ারটি তখন পরিণত হয় টাকা বানানোর নিরাপদ মেশিনে। পরিসংখ্যানের দিকে একটু নজর দিলে একটি অত্যন্ত ভীতিকর চিত্র চোখের সামনে এসে ওঠে। প্রথম জাতীয় সংসদে যেখানে আইনজীবী, শিক্ষক এবং পেশাজীবীদের একটি বিশাল আধিপত্য ছিল, বর্তমানে সেখানে ব্যবসায়ীদের একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে বর্তমান সময়ের সংবাদগুলোর প্রায় থেকে 80% সদস্যই সরাসরি ব্যবসার সাথে জড়িত। এই অবস্থাটিকে বলা যায় প্লুটোক্রেসি বা ধনিক শ্রেণীর শাসন, অর্থাৎ যেখানে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে ধনিক শ্রেণীরা। যখন আইন প্রণেতাদের সিংহভাগই ব্যবসায়ী হন, তখন সংসদে বসে যে নীতি বা আইনগুলো তৈরি হয় সেগুলো আর সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে না, বরং সেই নীতিগুলো তৈরি হয় ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য। ব্যাংক থেকে বিনা জামানতে হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়ার রাস্তা পরিষ্কার করার জন্য। কোটি টাকার লগ্নি করে এমপি হওয়ার পর এই ব্যাংকের ঋণ এবং মেগা প্রজেক্টের দুর্নীতি হয়ে ওঠে সেই কয়েকশো কোটি টাকা কামানোর প্রধান হাতিয়ার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিপুল পরিমাণ টাকা কখনোই দেশের অর্থনীতিতে যোগ হয় না। রাজনীতির এই নগ্ন বাণিজ্যের সবচেয়ে বড় শিকার হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমি। এই যে শত শত কোটি টাকার দুর্নীতি, টেন্ডারবাজি আর কমিশন বাণিজ্যের মাধ্যমে আয় করা হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এগুলো কি দেশের শিল্প কলকারখানা বা কর্মসংস্থানে বিনিয়োগ হচ্ছে? একেবারেই না। এই কালো টাকাগুলো অত্যন্ত সুকৌশলে হুন্ডি বা ওভার ইনভয়েন্সিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। কানাডার বেগমপাড়া, মালয়েশিয়ার সেকেন্ড হোম কিংবা দুবাইয়ের বিলাসবহুল রিয়েল এস্টেট মার্কেটে এই টাকার পাহাড় গড়ে তোলা হচ্ছে। অর্থনীতিতে এটাকে বলা যায় ক্যাপিটাল ফ্লাইট বা পুঁজি পাচার। রাজনীতিতে বিনিয়োগ করা ওই 15 কোটি টাকার রিটার্ন যখন বিদেশে পাচার হয়ে যায়, তখন দেশের সাধারণ মানুষকে পোহাতে হয় চরম মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটের তীব্র যন্ত্রণা। সাধারণ মানুষ দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে কর দিচ্ছে, আর সেই করের টাকা লুট করে নিয়ে সম্পদের পাহাড় গড়া হচ্ছে হাজার মাইল দূরে। এই পুরো রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে অন্ধকার দিকটি হলো মেধাবী এবং সৎ মানুষের রাজনীতি থেকে সম্পূর্ণ নির্বাসন। বর্তমান ব্যবস্থায় একজন উচ্চশিক্ষিত, সৎ এবং জনদরদি মানুষের পক্ষে রাজনীতিতে আসাটা প্রায় অসম্ভব। 15 কোটি টাকা তো দূরের কথা, 15 লাখ টাকা খরচ করার সামর্থ্য হয়তো অনেক সৎ নেতার নেই। ফলে যা হওয়ার তাই হচ্ছে। রাজনীতি চলে যাচ্ছে কালো টাকার মালিক এবং পেশিশক্তি বা মাসল পাওয়ার নির্ভর মানুষদের হাতে। এই বিষয়টিকে বলা হয় সিস্টেমিক এক্সক্লুশন বা পদ্ধতিগত বর্জন। এমন একটি ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ প্রবেশই করতে পারবে না। আর এর ফলে নতুন প্রজন্ম বা তরুণ সমাজ রাজনীতি বলতে শুধু দুর্নীতি আর লুটপাটের একটি শর্টকাট রাস্তাকেই বুঝতে শিখেছে। একটি দেশের ভবিষ্যৎ নির্মাণের কারিগরদের জন্য এর চেয়ে ভয়ঙ্কর বার্তা আর কি হতে পারে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? রুমিন ফারহানার এই বক্তব্যের সাথে আপনি কি একমত? বাংলাদেশের এখন সবচেয়ে বড় বিনিয়োগ কি আসলেই রাজনীতি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।